একটা হলো স্বাধীনতা লাভ, আরেকটা হলো স্বাধীনতা ভোগ। আমরা সত্যিকার অর্থে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা এই ৫৪ বছর আগের সে স্বাধীনতাকে আমরা যথার্থভাবে আমরা ভোগ করতে পারিনি। আর ২৪-এ যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাটা দিয়ে আমরা ভোগ করতে পারবো সে প্রত্যাশা এখনো রাখছি। জনাব সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, পরে শেখ মুজিবুর রহমানের পক্ষে সংশোধিতভাবে আবারও সেই ঘোষণা দেন তিনি। আমি বুঝলাম না এই কথাটা আবার নতুন করে মানে এই বারবার একই কথাটা একটা মীমাংসিত বিষয়। সালাউদ্দিন সাহেবের মতো নেতার মুখ থেকে এই কথাটাকে আবার এইভাবে নিয়ে আসাটা আমি মনে করি না। এটা বিশ্লেষকরা বলবেন, এটা গবেষকরা বলবেন। উনি কখন পক্ষে দিয়েছেন, কখন নিজে থেকে দিয়েছেন, আগে কি বলেছেন, পরে কি বলেছেন। এটা একজন দায়িত্বশীল বিএনপি নেতার বক্তব্য বলে আমি মানে মানতে চাই না আর। যে আমরা বারবারই একই জিনিস দেখছি। কোনো ঘটনা ঘটলে যে একটা তদন্ত কমিটি গঠন করলাম, ২ টা তদন্ত কমিটি গঠন করলাম, দায়ী ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। না, আমরা এমনটা চাচ্ছি না। এই যে কয়দিন আগে আমাদের কুমিল্লাতে যে ঘটনাটা ঘটলো রেল ক্রসিংয়ে, আমরা সেখানে কি দেখলাম? সেখানে যে এটা ওখানেও তদন্ত কমিটি হলো। তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না বলতে তো যেই কথা যে জামাতের কথা আসে সেটা হলো জামাতে ইসলামী। আর এটা হলো বাংলাদেশ জামাতে ইসলামী। এখানে তাদের এর ভিতরে ম্যানিফেস্টো থেকে পূর্বে তাদের পলিসিতেও অনেক গুণগত পরিবর্তন এসেছে বলে আমি মনে করি। আর এই গুণগত পলিটিক যদি পরিবর্তন নাই এসে থাকে তাদের মানে গঠনতন্ত্র প্রক্রিয়া এবং তার মনোজগতের মধ্যে, তাহলে তো তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এবং নাই। তাহলে বাংলাদেশে তার বিরোধী দলের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে তারা কিভাবে বসে? বসার তো তাদের কোনো যৌক্তিকতা নাই। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। নাগরিক প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতো নাগরিক প্রতিদিনের সপ্তাহে যুক্ত রয়েছি ফারজিন আলম, এবং আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব জায়েদুল করিম চৌধুরী পলাশ, একজন মানবাধিকার সংগঠক এবং রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত এবং নাগরিক প্রতিদিনের দর্শকদেরকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আপনাদেরকেও শুভেচ্ছা। ধন্যবাদ। স্বাধীনতা দিবস কেমন লাগছে? কেমন স্বাধীনতা অনুভব করছি আমরা? হ্যাঁ, ইনশাল্লাহ এটা তো বলতেই হবে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের পর একটি সরকার গঠিত হওয়ার পর ১ম স্বাধীনতা দিবস। এটার আবহ অবশ্যই সেটা অনুভব করার মতো এবং একটু ভিন্নভাবেই অনুভব করছি। প্রায় ১৮ বছর পর আমরা মাঝখানে সামরিক যে সক্ষমতা, তারপরে আরো বাংলাদেশের যতগুলি বাহিনী আছে, তাদের অ্যাকচুয়াল যে সক্ষমতা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। হ্যাঁ, আজকে তারা বহু বছর পর তারা আ সেই আ প্যারেড গ্রাউন্ডে তারা তাদের সমরাস্ত্র প্রদর্শন করেছেন। সেটাও একটা উল্লেখযোগ্য দিক বলতে পারেন। আর আমাদের যেই স্বাধীন আবহাওয়ার কথা বললাম, সেটা আমি এই অর্থে বললাম যে আমাদের ৫ই আগস্টের পরেও আমাদের আরো হয়েছে। স্বাধীনতা দিবস আমরা পেয়েছি। কিন্তু আমি বলেছি একটা নির্বাচিত সরকার বা একটা নির্বাচন সত্যিকারের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হওয়ার পর আ এই স্বাধীনতা দিবসটার একটা ভিন্ন আবহ তৈরি করেছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সেটা অনুভব করছি। স্বাধীনতা আমরা কবার অর্জন করেছি? আমাদের ৫ই আগস্টের পর, কোটা সংস্কার আন্দোলনের পর আ তরুণরা যারা ছাত্ররা যারা জয়ী হলো, এটাকে বলা হয়েছিল দ্বিতীয় স্বাধীনতা। এটার সাথে কি আপনি একমত? না, আমি এটার সাথে একমত, দ্বিমত ২ জায়গায়। এটা একটা চমৎকার প্রশ্ন। এটা নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় বা এটা বিভিন্ন সময় আমি আরো আ বিভিন্ন চ্যানেলে যখন আলোচনা করেছি, এই প্রশ্নটাকে আমি ক্লিয়ার করার আমার অবস্থান থেকে করার চেষ্টা করেছি। আমি ৭১কে দেখি আমার জন্মদিন, আমার স্বাধীনতা। ৭১ হলো আমাদের স্বাধীনতার লাভ। আর ৭১-এর এই ২৬শে মার্চ, ২৫শে মার্চ কালো রাত্র থেকে শুরু হয়েছিল আমাদের সেই সশস্ত্র সংগ্রাম। যেটা আমাদেরকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল। সেটা হলো আমাদের স্বাধীনতার লাভ। আর ২৪কে আমি দেখি স্বাধীনতা রক্ষার এবং ২৪কে দেখি আমি স্বাধীনতা ভোগ করার। একটা হলো স্বাধীনতা লাভ, আরেকটা হলো স্বাধীনতা ভোগ। আমরা সত্যিকার অর্থে যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতা এই ৫৪ বছর আগের সে স্বাধীনতাকে আমরা যথার্থভাবে আমরা ভোগ করতে পারিনি। আর ২৪-এ যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাটা দিয়ে আমরা ভোগ করতে পারবো সে প্রত্যাশা এখনো রাখছি। নতুন নির্বাচিত সরকার আসলো। আমরা দেখলাম যে বিএনপি সরকার গঠন করলেন। কেমন লাগছে বিএনপির সরকার গঠন এবং বর্তমান দেশ পরিচালনা কেমন লাগছে? এখনো তো সেভাবে হয়তো মূল্যায়ন করার সুযোগ আসেনি।
তবে যে কয়দিন দেখলাম আমরা ১ এক মাস মাস তো আমরা দেখলাম। ১ মাসের ভিতরে এখনো উল্লেখযোগ্য আ মানে কোনো কিছু এখনো চোখে পড়ার মতো হয়নি। এখনো গতানুগতিকভাবেই চলছে সাদামাটাভাবে বলতে গেলে। স্বাভাবিক প্রক্রিয়ায় এবং নতুনত্ব এখনো কোনো কিছু আসেনি। এরই মধ্যে আমাদের আ ইরান যুদ্ধ এটাও সরকারকে সামাল দিতে হচ্ছে। এটার জন্য এক্সট্রা সময় ব্যয় করতে হচ্ছে। আর সরকার ইতিমধ্যে কিছু তাদের নির্বাচনী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এগুলোর প্রতি মনোযোগী হয়েছেন। এগুলো তাদের একটি রাজনৈতিক দলের কর্মসূচি। সামগ্রিক রাষ্ট্রের উপরে এটা প্রতিফলন পড়বে। এন্ড অফ দ্য ডে ইজ ট্রু। বাট এটা এখনো তারা দলীয় এজেন্ডার যেগুলো ছিল, ম্যানিফেস্টোতে যেটা ছিল সেটারই একটা অংশবিশেষ কিয়দংশ তারা সূচনা করেছে। এটার সাথে খাল খনন যুক্ত হয়েছে। এটাও মানে সেই ম্যানিফেস্টোতেই ছিল বা রাজনৈতিক কমিটমেন্ট হিসাবে ছিল। আমি সামগ্রিকভাবে রাষ্ট্র কাঠামোর যে পরিবর্তন বা সংস্কার এবং যে রাষ্ট্রকে নতুন ব্যবস্থাপনায় একটা নতুন প্রজন্মের জন্য একটা নতুন রাষ্ট্রকে সামনে নিয়ে আসার যে মানে কর্মসূচিগুলো, আমার মনে হয় সেগুলো ধীরে, ধীরে আসবে। আমরা সে প্রত্যাশা রাখি। আর না আসলে তো কথা বলার সময় সুযোগ আমাদের আচ্ছা, থাকবে আমরা এই সংস্কার নিয়ে একটু কথা বলতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা অনেক সংস্কারের কথা শুনেছি। কতটুকু বাস্তবায়ন দেখলাম আমরা? না, সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিল সেটা তো তারা যেহেতু নির্বাচিত সরকার ছিল না, সবাই এক বাক্যে তাদেরকে নির্বাচিত সরকার ছাড়া সংস্কার পূর্ণাঙ্গ সংস্কার বা সংস্কার অর্থে আমরা যে সংস্কারকে বুঝি, সেই সংস্কার করার সামর্থ্যতা নিয়েই প্রশ্ন উঠেছিল যেটা অবশ্যই অবান্তর আমি বলব। অবশ্যই প্রশ্নটা অবান্তর ছিল। কারণ এটা কোনো গতানুগতিক নির্বাচন দেয়ার জন্য কোনো সরকার ছিল না। এটা একটি বিপ্লবী অভ্যুত্থানের মাধ্যমে জনগণের অভিপ্রায়ে গঠিত একটা সরকার ছিল। সুতরাং এই সরকার যথেষ্ট সংস্কার করতে পারতেন এবং সে সংস্কারটা করতে পারেননি। সেটা প্রক্রিয়াগত কিছু ভুল ত্রুটি এবং মানে অনেক এজেন্ট দ্বারা প্রভাবিত হয়ে যাওয়ার কারণে সেটা হাতছাড়া হয়ে গেছে। তবে তারা যে সংস্কারের কথা বলেছে সেগুলো তারা উদ্যোগ নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি। এটা তাদের সফলতা ব্যর্থতা একান্ত তাদেরকেও পুরোপুরি দেওয়া যাবে না। এখানে আমাদের রাজনৈতিক দলগুলোর মতগুলোরও সেখানে দায়বদ্ধতা আছে। কারণ তারা সেখানে তাদেরকে সীমাবদ্ধ করে দিতে চেয়েছেন। ব্র্যাকেটবন্দি করে দিতে পেরেছেন। আপনি এটুকু করবেন, এটুকু করবেন না। এটুকু নির্বাচিত সরকার করবে, এতটুকু পার্লামেন্ট করবে। লাইক দ্যাট। যে কারণে তারা যে কমিটমেন্ট করেছিল, সে কমিটমেন্ট অর্থে তারা সংস্কার করতে পারেনি। তবে আচ্ছা, আমি তাদেরকে ব্যর্থ বলব না। নির্বাচিত সরকার আসলো বা নির্বাচিত সরকারের আমলে ঈদ যাত্রাটা কেমন দেখলেন? ঈদ যাত্রা তো এই সরকারের কাছে তো আমরা বহু বছর মানে কয়েকটা বছর মানে অন্তত ৫ই আগস্টের পর আমরা যতটুকু লক্ষ্য করেছি ঈদগুলো স্বাচ্ছন্দ্যেই ছিল। ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্যময় ছিল। আমি এই ঈদের আগের কথা বলছি। কিন্তু সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা হয়। সেটা যেমন ঠিক, তেমনি পরিকল্পনার যথেষ্ট ঘাটতি ছিল। পরিবহনে যখন মানুষ যাতায়াত করছিল, যাত্রীরা তাদের ভোগান্তির কথা বলছিলেন। দুর্ঘটনাও আমরা শুরুটা হয়েছিল একটা জাহাজ লঞ্চ দুর্ঘটনার মধ্য দিয়ে। পরিসমাপ্তি ঘটল একটা মর্মান্তিক দৌড়দিয়া সেই লঞ্চঘাটের মর্মান্তিক ঘটনা নিয়ে। তো সামগ্রিকভাবে এটা একটা স্বাচ্ছন্দ্যময় আ ঈদ যাত্রা ছিল বলে আ আমি অন্তত মনে করি না এবং এটা আরো ১ মাসের সরকার এবং একটা শক্তিশালী সরকার যেহেতু মানে অনেকগুলো আসনে তারা বিজয়ী হয়েছেন, সেখানে আরো সংগঠিত হওয়ার বা আরো পরিকল্পিতভাবে এই ব্যবস্থাপনাগুলো করা উচিত ছিল বলে আমি মনে করি, সেখানে ঘাটতি ছিল। আরেকটি কথা আমি বলি যেটা আমি ব্যক্তিগতভাবেও আমি আমার মতামত প্রকাশ করেছি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমরা বারবারই একই জিনিস দেখছি। কোনো ঘটনা ঘটলে যে একটা তদন্ত কমিটি গঠন করলাম, ২ টা তদন্ত কমিটি গঠন করলাম, দায়ী ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। না, আমরা এমনটা চাচ্ছি না। এই যে কয়দিন আগে আমাদের কুমিল্লাতে যেই ঘটনাটা ঘটলো রেল ক্রসিং এ, আমরা সেখানে কি দেখলাম? সেখানে যে এটা ওখানেও তদন্ত কমিটি হলো। তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। আপনি আমাকে যদি প্রশ্ন করেন, আপনার প্রশ্নটাই আমি আবার করি, আমার নিজেকেই করি যে আমি কি দেখতে চাই? আমি দেখতে চাই যে না কালকে ওখানে একটা ফ্লাইওভারের কাজ শুরু হয়ে গেছে। যে ফ্লাইওভারের না থাকার কারণে, হ্যাঁ, ওভারব্রিজটা না থাকার কারণে সে এখনো ম্যানুয়াল পদ্ধতিতে আপনাকে আ মানে ট্রেন থামাতে হচ্ছে, ট্রেনের সিগন্যাল দিতে হচ্ছে। তো আমি তদন্ত কমিটি দিয়ে কি করব? তদন্ত কমিটি কেউ দোষী হবেন, ঘটনার তো শেষ হবে না। ওখানে যদি আমি দেখতাম যে কি না, সরকার দায়িত্বশীলভাবে সেখানে গিয়ে এই কাজটাতে হাত দিয়েছে, প্রকল্পে হাত দিয়েছে, তখন আমি সন্তুষ্ট হতাম। দৌলতদিয়া ফেরিঘাটটাকে কিভাবে আরো একটু আধুনিকায়ন করা যায় অথবা বন্ধ করে বিকল্প রাস্তা তৈরি করা যায়, সেটা হলে ভালো হতো তদন্ত কমিটিতে না গিয়ে। আমরা তদন্ত কমিটি বা দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না, এই কথাটা আর শুনতে চাই না।
আচ্ছা, গতকাল ফেরিঘাটে যে দুর্ঘটনা ঘটলো, আমরা যা এখন পর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং আমাদের নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান যেটি বলেছে যে তাদের যারা মৃত, যারা মারা গেছেন সেখানে তাদেরকে ২৫,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একই তো পদ্ধতি। আমরা তো একই জায়গায় চলে গেলাম। তাহলে ঠিক ওটাই ২৫,০০০ আমরা টাকা বলছি। একটা জীবনের মূল্য, তারপরে কে কখনো পোড়া গেলে দিবে ৳১,০০,০০০। আমি যে ওই যে একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম দুজনে, যে আমরা তো নতুন বন্দোবস্তের জায়গায় সংস্কৃতিতেও গেলাম না। ঠিক আছে? সংস্কৃতি হতে পারত যে না, এটাকে আরো অন্যভাবে বলা যেত। এত তাচ্ছল্য করে একটা জীবনের ৳২৫,০০০ কথাটা না বলা যেত, যেটা হাসিনা করতেন, যেটা ফ্যাসিস্ট সরকার করতেন। মনে হয় যে এটা একটা তামাশা করতেন। একটা দুঃখের আ মানে আবহ তৈরি করতেন। লোকজনকে ডেকে এনে সান্ত্বনার নামে সেখানে নাটক করা হতো। আমরা দেখতাম, স্বাচ্ছন্দ্য হতাম যে এটা দায় নিয়ে কেউ যদি পদত্যাগ করত। এটা হলো নতুনত্ব। বাংলাদেশে কেউ কোনো দায় নিয়ে পদত্যাগ করার আমরা দৃষ্টান্ত দেখি না। তাহলে আমরা দেখতে চাই এটা। যে জিনিসগুলো হচ্ছে এগুলো আগে থেকে হয়ে যাচ্ছে। আমরা ওই জায়গাগুলো থেকে বেরোতে চাচ্ছি, ওই জায়গাগুলো থেকে বের হওয়ারই কথা ছিল। আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। পরে শেখ মুজিবুর রহমানের পক্ষে সংশোধিতভাবে আবারও সেই ঘোষণা দেন তিনি। আমি বুঝলাম না এই কথাটা আবার নতুন করে আ মানে এই বারবার একই কথাটা একটা মীমাংসিত বিষয়। ইতিহাস থেকে এটা মীমাংসিত বিষয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছিলেন। হ্যাঁ, উনি কোনো একটা সময় উনি এখন আবার এসে, যেটা একটা মীমাংসিত বিষয়, এই জিনিসটাকে বারবার সামনে আনতে হবে কেন? এই যে স্বাধীনতার ৭ই মার্চের এই ভাষণ, শেখ মুজিবুর রহমান সাহেবের মুক্তিযুদ্ধের অংশগ্রহণ, ভারত ২৫শে মার্চে উনি বাংলাদেশ থেকে ভারতে গ্রেপ্তারের অভিনয় করা বা সত্যিকারের গ্রেপ্তার হওয়া, এই যে নানাবিধ ভূমিকা নিয়ে উনি যে প্রশ্নবিদ্ধ ছিলেন, আর এগুলোকে যে এস্টাবলিশড করার জন্য আওয়ামী লীগ যা এভাবে মরিয়া হয়ে উঠেছিল, সে মরিয়া হয়ে উঠতে গিয়ে শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত তাকে অপমান অপদস্থ হতে হলো। উনি মানে হত্যার শিকার হয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও। কিন্তু এখনো আমাদের বিশ্বাস হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীরোত্তম সেক্টর কমান্ডার এবং উনি স্বাধীনতার ঘোষক। এই জায়গাটা মীমাংসিত। এটার সাথে আবার রফালা কার পক্ষে বিপক্ষে উনি ঘোষণা করেছেন। সালাউদ্দিন সাহেবের মতো নেতার মুখ থেকে এই কথাটাকে আবার এইভাবে নিয়ে আসাটা আমি মনে করি না। এটা বিশ্লেষকরা বলবেন, এটা গবেষকরা বলবেন। উনি কখন পক্ষে দিয়েছেন, কখন নিজে থেকে দিয়েছেন, আগে কি বলেছেন, পরে কি বলেছেন। এটা একজন দায়িত্বশীল বিএনপি নেতার বক্তব্য বলে আমি মানে মানতে চাই না আরকি। আমি মানতে চাই একটাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, এবং সেদিন যদি উনি ঘোষণাটা না দিতেন, আমরা ইতিহাস পড়ে যতটুকু বুঝেছি, আমাদের তো সেই বয়স হয়নি বা আমি তখন জন্ম হয়নি। তো সুতরাং আমরা যতটুকু পড়ালেখা করে আমাদের ক্ষুদ্র মেধা দিয়ে জেনেছি, বুঝেছি, ওনার ওই বক্তব্য যদি সেখান থেকে না আসতো, তাহলে জাতির দিক-বিদিক-হারা অবস্থায় ঘূর্ণিপাক খেতে উনি রিভোল্ট করেছেন, কর্নেল অলি সাহেব সহ। উনিই বিদ্রোহ করেছেন ১ম। সুতরাং এই জায়গাটাকে মহিমান্বিত করতে গেল সালাউদ্দিন সাহেব, নাকি এটাকে ডিসগ্লোরিফাই করতে গেল, আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। হয়তো আমি ওনার বক্তব্যটাকে আরেকটু ভালোভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করব। আবার ইদানিং ওনার বক্তব্য পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করিও না। শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করছি। বর্তমানে আমাদের বিরোধী দল যেটি জামাত, এনসিপি, বিশেষ করে জামাত, আমরা দেখেছি যে এতদিন জামাত কখনো শহীদ মিনারে যায়নি, স্মৃতিসৌধে যায়নি, ইদানিং যাচ্ছে এবং তাদেরকে প্রশ্ন করার ফলে তারা যেটি উত্তর দেন যে বর্তমানে তারা বিরোধী দলীয় নেতা হিসেবে তাদেরকে সেখানে যাওয়া উচিত এবং তারা কি নিজেদের দায়িত্ব রক্ষায় সেখানে যাচ্ছে? নাকি তাদের যে মতাদর্শ আছে, মতাদর্শে কোনো কিছু পরিবর্তন আসতেছে? না, এখানে আমি একথা বলব না। বিগত দিনে আ আমাদের দেশে বিভিন্ন সময়ে, শুধু এখন থেকে না, আওয়ামী লীগ আমাদের ১৮ বছর যদি আপনি দেখেন, তারা তো ওপেনলি পলিটিক্সই করতে পারেনি। হ্যাঁ? এবং তারা তো ধরেন মানে ওই সময় যে মবের কালচারটা আওয়ামী লীগে তৈরি করেছিল। কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে তারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন কিনা। আমি জামাতের আমিরের বক্তব্য যত অল্প পরিসরে আপনার অনুষ্ঠানে বসার আগে শোনার সুযোগ হয়েছে, আমি দেখেছি উনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমতা এবং শহীদদের আত্মাদের প্রতি, হ্যাঁ, উনি মাগফেরাত কামনা করেছেন এবং উনি শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু উনি যদি এই কথাটার প্রেক্ষিতে আপনি কেন আসেননি, কেন এসেছেন, কেন আসেননি, এটা তো অনেক বড় প্রশ্ন। কিন্তু ওনার তো মুক্তিযুদ্ধের সময়টা যদি আমরা দেখি তখন তো ওরা আ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, বলা যায়। মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না বলতে তো যেই কথা, যে জামাতের কথা আসে সেটা হলো জামাতে ইসলামী।
আর এটা হলো বাংলাদেশ জামাতে ইসলামী। এখানে তাদের এর ভিতরে ম্যানিফেস্টো থেকে পূর্বে তাদের পলিসিতেও অনেক গুণগত পরিবর্তন এসেছে বলে আমি মনে করি। আর এই গুণগত পলিটিক যদি পরিবর্তন নাই এসে থাকে তাদের মানে গঠনতন্ত্র প্রক্রিয়া এবং তার মনোজগতের মধ্যে, তাহলে তো তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে থাকবে না এবং নাই। তাহলে বাংলাদেশে তার বিরোধী দলের মতো একটা গুরুত্বপূর্ণ আসনে তারা কিভাবে বসে? বসার তো তাদের কোনো যৌক্তিকতা নেই। তারা সেটা মানে বলেই জনগণ সেটা বিশ্বাস করেছে এবং জনগণ বিশ্বাস করার প্রেক্ষিতে তারা তো একটা উল্লেখযোগ্য সংখ্যক এবং সম্মানজনক মানে সম্মান নিয়েই তো তারা বিরোধী দলের আসনে বসছে, যেটা তাদের একটা শ্রেষ্ঠত্ব অর্জন। কিন্তু কারো রাজনীতি বন্ধ থাকলে যারা মানে হত্যা মামলা থাকবে, তখন তারা স্বাভাবিকভাবে শহীদ মিনার যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারবে না। তার স্মৃতিসৌধে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারবে না। শহীদে ওখানে যায়নি বলে তারা মানে স্বাধীনতাকে লালন করে না, এই কথা তো আমরা বলতে পারব না। আমরা কি ভুলে যাব যে তারা বিজয় র‍্যালিগুলা করে নাই? শহীদ মিনারে বা বিজয় স্বাধীনতা স্তম্ভে তারা যেতে পারে নাই। তারা তো বিজয় দিবস করেছে। শহীদ মিনারে তো তার ভাষা আন্দোলন তো মানবেই। তারা তো গোলাম আজম সাহেব তো ভাষা সৈনিকই। হ্যাঁ? সুতরাং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে একটু মানে বা আমাদের মিডিয়া বলি বা আমাদের অন্যান্য যারা আছেন তারা একটু এইটাকে একটু টুইস্ট করার চেষ্টা করেন আরকি। কিন্তু আমি যেটুকু বুঝি তাদেরকে এটা মানতে হবে, তারা এটা মেনেই বাংলাদেশের রাজনীতি করছে। আর বুঝতে হবে জামাতে ইসলামী আর বাংলাদেশ জামাতে ইসলামী ২ টা এক জিনিস না। আমরা দেখলাম যে নবীন পাঞ্জাবি যেটি ব্যান করা হলো, আমরা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহ সেটির পাশে দাঁড়ালো এবং এখন এটার বিরুদ্ধে অনেক কিছুই হচ্ছে, অনেক ঘটনা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু গতকালের ঘটনাটাতে যে আমরা দেখলাম যে এখন পর্যন্ত ২৬ জন মারা গেল, সেখানে এখন পর্যন্ত কোনো জামায়াতের নেতা সেখানে যাননি এবং দুঃখ প্রকাশ করতে দেখা গেল না কাউকে। কেন দেখা গেল না? না, আমি মনে হয় যে এটার সাথে একবার বললে আবার আমি জামাতি হয়ে যাই কিনা সেটা প্রশ্ন। তবে আমি আপনি আমাকে সময় দিলে বের করে দিতে পারবো। সর্বপ্রথম এটার উপর বিবৃতিটা ডক্টর শফিকুর রহমান সাহেব গত রাতেই দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। হ্যাঁ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। নাগরিক প্রতিদিনের সবাইকে ধন্যবাদ। এখানে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন সকল প্রযুক্তিবিদ সবাইকে অভিনন্দন। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম নাগরিক প্রতিদিনের সপ্তাহে। সকলকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এখানেই।